গণভবন থেকে ভাই, গণভবন থেকে ভাই দেখো, বোঝো অবস্থা। ছিল কি বলে এটা গণভবনে ছিল, এটা খাইন না কিন্তু ভাই। গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। তাতে আমার ছেড়া গেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য যদি কাউকে খুঁজে না পাও, নিয়ে যেতে পারো। কি বলে? বাংলাদেশ সারা বছর ধরে আইসিসি চুর, বিসিসিআই চুর, ইন্ডিয়া চুর করে গেল, আর ওইদিকে স্বাধীনতার নামে নিজেরাই দেশের সম্পদ লুট করে বেড়াচ্ছে। আন্দোলন করতে এসে এসি খুলে নিয়ে যাচ্ছে। প্রচন্ড গরমে আন্দোলন করতে এসেছিল, এখন হয়তো এসি খুলে নিয়ে যাচ্ছে, বাড়ি থেকে ঠান্ডা হাওয়া খাবে। নিজের কানের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছিল পাবলিকের জন্য। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স মানে খাদ্য সূচক তালিকায় ভারতকে রেখেছিল 111 নম্বরে, আর বাংলাদেশকে রেখেছিল 81 নম্বরে। মানে বাংলাদেশের থেকেও নাকি আমাদের ভারতে খাদ্যের অপুষ্টিকরের হার বেশি। কিন্তু ভাই এই ভিডিওটা দেখুন। গাপাগাপ গিলছে। মানে ফুড ব্লগাররা যখন কোনো ছাত্র আন্দোলনে যোগ দেয়, বাংলাদেশ নাকি স্বাধীন হলো, আর সেই স্বাধীনতা উদযাপন করার জন্য কেউ মদের বোতল, ব্রা, চেয়ার, মাছ, ওয়াশিং মেশিন, ছাগল যা পেরেছে একদার থেকে লুট করে নিয়ে গেছে। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। বাংলাদেশের ছাত্র আন্দোলনে কোনো কথা বলতে চাই না, তবে যারা বাংলাদেশের প্রকৃত ছাত্রদেরকে কলঙ্কিত করেছে, আজকে আমি সেই সব ছ্যাঁচড়া ছাত্রদেরকে নিয়ে আলোচনা করব, একটুখানি আলোচনা করব। ভাই একটা সাবস্ক্রাইব করে দাও। ও ভাই, এতক্ষণ তো হ্যাঁ তুমি হচ্ছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কীভাবে গণভবনে গিয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে হাসিনার ফ্রিজ থেকে খুলে, সেগুলো নিয়ে আসলে সমালোচনা করছো। তো কেউ যদি আসলে তার নিজের গণভবনের একজন প্রধানমন্ত্রী, সে যদি তার নিজের ফ্রিজের দায়িত্ব সে না নিতে পারে, তার পোষা হাঁসের দায়িত্ব যদি না নিতে পারে, তাদের নিরাপত্তা বিধান না করতে পারে, তার হচ্ছে অন্তর্বাস সেটাকে সে যদি সঠিক স্থানে না রাখতে পারে, সেই ধরনের সেটাকে সে যদি সংরক্ষণ না করতে পারে ভদ্রভাবে, সে কি দেশের মানুষকে হচ্ছে নিরাপত্তা দিতে পারবে? কি মনে হয়? এই ধরনের নারী যে যাবার সময় হচ্ছে সে তার ব্যক্তিগত জিনিসপত্রগুলো পর্যন্ত ঠিকভাবে রেখে যেতে পারেনি, বা কারো তদারকিতেও উনি দিয়ে যেতে পারেন নাই, দিয়ে যাননি, উনি দিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করেননি। উনি গণভবনটাকে মানে একটা ছেলে খেলা বানিয়ে রেখে চলে গেছেন। সে দেশ তো ছেলে মেয়েদের নয়। আপনার বাসা যদি আপনি দরজাটা খুলে রেখে চলে যান, তাহলে আপনার ওয়াইফের ব্যক্তিগত জিনিসপত্র কি চোরেরা রেখে দিবে? ওগুলো তো অবশ্যই চোরেরা নিয়ে যাবে বলেন। তো আপনি তো খুব হচ্ছে বাংলাদেশকে নিয়ে হচ্ছে অনেক সুন্দর ডায়লগ দিচ্ছেন। তো আপনারা রেডি থাকুন। আপনাদের মোদি সাহেব এই হাসিনার কলেজে পড়ালেখা করছে, বুঝতে পারছেন ভাই? তো হাসিনার কলেজে কিছুদিন পড়ালেখা করলে তার মোদি সাহেবের আন্ডার প্যান্টও এভাবেই হচ্ছে জনগণের হাতে চলে যাবে। অপেক্ষা করেন। আর আপনাদের মোদি সাহেব যেসব কাজগুলো করছেন আশেপাশের দেশের, আপনারা ভারতবাসী হিন্দু, আপনাদেরকে হিন্দুদেরকে নিয়ে উনি একটু বেশি মাতামাতি করতে গিয়ে কিন্তু ভারতের আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোকে কিন্তু উনি হচ্ছে একদম হুমকির মুখে ফেলে দিয়েছেন। তাদের সাথে কিন্তু তার রিলেশনটা ভালো নাই। তো আস্তে আস্তে কিন্তু চীন এগিয়ে যাচ্ছে ভারতের দিকে। বাংলাদেশকে তো উনি শত্রুত করে ফেলেছেনই হাসিনাকে আশ্রয় দিয়ে। হাসিনাকে যেন উনি ফেরত দেন। এটা গণভবনের বিছানা, দেখেন হাসিনার বিছানাটা নিয়ে যাচ্ছে
চেয়ার নিয়ে যাচ্ছে হাসিনার গণভবন থেকে, যে হাসিনা বাংলাদেশের আসলে তার নিজের বাসার চেয়ার, সোফা, আসবাবপত্র ঠিক করে রাখতে জানে না, তার সেগুলোর নিরাপত্তার যে বিধান করতে জানে না, তার অন্তর্বাস দেখুন। বারবার এই ভিডিওটাই দেখাচ্ছে এই ছেলেটা কিন্তু ভারতের। তো দেখেন, এই ভারত ভারত করেই কিন্তু আসলে হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। কেন বিদায় হয়েছে হাসিনাকে এদেশের মানুষ ভালোবাসে না কেন? এটা গণভবনের সোফা। তো এই সোফাতে এই ভাই আসলে না খেয়ে দেয়ে এরা অনেক কষ্ট করে পায়ে হেঁটে শাহবাগ থেকে প্রায় অনেক 10-15 কিলোমিটার হেঁটে হেঁটে এরা আসলে গণভবন পর্যন্ত পৌঁছেছে, যে কারণে হাসিনার গণভবনের সোফাতে তারা আসলে ঘুমিয়ে গেছে। তো তাকে নিয়ে আসলে হাস্য কৌতুক তৈরি করেছে এই ভাই। তো সেই গণভবনের জিনিসগুলোকে এদের চুরি করার উদ্দেশ্য হচ্ছে যে হাসিনার বাড়ির একটা জিনিসের স্মৃতি থাকুক আমার বাড়িতে। চোর কখনো প্রকাশ্যে চুরি করে না, প্রকাশ্যে সব মানুষের ভিতরে যখন মানুষ কোনো জিনিস নিয়ে যায় সবাই মিলে, তখন সেটা আর চুরি থাকে না। আর এগুলো হচ্ছে সরকারি মাল, সরকারের জনগণের সম্পদ। হাসিনার যে জিনিসগুলো এই যে দেখাচ্ছে, এগুলো আসলে কিন্তু জনগণের সম্পদ। এই জনগণের সম্পদকে হাসিনা আর জনগণই নিয়ে যাচ্ছে। এগুলো তো হাসিনার আসলে নিজের সম্পদ না, হাসিনার বাবার সম্পদ না। বা হাসিনাকে মোদি সাহেব গিফটও করেন নাই কোনো কিছু, হাসিনাই সারা জীবন গিফট করে গেছে মোদিকে। তার বিনিময়ে এই যে একটু ফারাক্কার পানি এই বাংলাদেশের মানুষকে হাসিনা কোনো দিন এনে দিতে পারেন নাই। মোদি করে গেছেন বিধায় হাসিনার মসনদ থেকে হাসিনাকে নামতে হয়েছে। হাসিনা আমাদের দেশের উপর থেকে আসলে ট্রেন সার্ভিস দিতে চেয়েছিল ভারতকে, চুক্তিও করেছেন উনি, এই ট্রেন যাবে। তারপরে সুন্দরবনে হাসিনা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে দিয়েছে। এটা হাসিনার শাড়ি নিয়েছে এই আপুটা হচ্ছে আপুটার কাছে। এটা হচ্ছে হ্যাঁ হাসিনার কাপড়, হ্যাঁ হাসিনার কাপড়। দেখেন, উনি একজন মিনিস্টার, উনি তো বুঝতে পারছিলেন, ওনার বোঝা উচিত ছিল যে উনি একজন দেশের রাজা, 15 বছর শাসন করেছিলেন আমাদের এই দেশকে। আমরা নারীরা ওনাকে দেখে সাহস পেতাম। সারা বাংলাদেশের মানুষ মনে মনে আমরা ওনার কর্মকাণ্ডগুলো খুবই প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু নারী হিসেবে, রাষ্ট্রপতি হিসাবে আমরা হাসিনাকে, নারীরা বিশেষ করে হাসিনাকে দেখে প্রতি মুহূর্তে শক্তি পেতাম সংসারে, পুরুষের নির্যাতনের বিরুদ্ধে, শ্বশুরবাড়ির নির্যাতনের বিরুদ্ধে এদেশের মানুষ নারীরা রুখে দাঁড়াতে সাহস পেয়েছিলাম, আমরা প্রতিবাদ করার সাহস পেয়েছিলাম, শক্তি পেয়েছিলাম। সেই হাসিনা আমাদের নারী জাতিকে কলঙ্কিত করে গেছেন উনি, শুধুমাত্র একমাত্র মোদি সাহেবকে হচ্ছে অনেক বেশি অনৈতিক সুবিধা দেওয়ার জন্য। এটা কিন্তু দেখাচ্ছে আসলে কন্ডোম, সরি আমি এটা উচ্চারণ করতে চাই নাই, কিন্তু আসলে করলাম। কারণ হচ্ছে দেখেন, ভারতের মানুষকে আমরা বন্ধু ভাবতাম, তারা আমাদের বন্ধু না। দেখে না এইসব ছোট ছোট বিষয়গুলো, এগুলো এই টোকাই অশিক্ষিত ছেলে মেয়েরা এইসব জিনিসগুলো আসলে বের করে নিয়ে যাচ্ছে। এগুলো শিক্ষিত ছাত্ররা নিচ্ছে না, তবে কিছু কিছু জিনিস অবশ্য তারাও নিয়েছে। যে সবাই যখন নিয়েই যাচ্ছে, তো তখন আমিও নিয়ে যাই, এইটা চিন্তা করে হচ্ছে ওনারা এই জিনিসগুলা হচ্ছে নিয়েছেন। তো এই আপুটা একটা মুরগি নিয়েছে। তো হাসিনা হচ্ছে রাজহাঁস পালতেন, ওনার পুকুরে অনেকগুলো রাজহাঁস ছিল। এই রাজহাঁসগুলো দেখেন, উনি এত বছর ধরে এই রাজহাঁস পেলেছেন। আরও পশু পাখি ওনার গণভবনের ভিতরে এমন কিছু ছিল না যে সেটা ছিল না একজন রাজার বাড়িতে কি কি থাকতে পারে। তো হচ্ছে সেই জিনিসগুলো উনি আসলে টেক কেয়ার করতে পারেননি। উনি যদি সেনাবাহিনীর কাছেও এইসব জিনিসগুলো সংরক্ষণে দিয়ে দিতেন, এটা হচ্ছে ওনার রাজহাঁস। দেখেন, খুবই খুবই আমাদের খারাপ লেগেছে যে হাসিনার পোষা রাজহাঁস, যে পোষা রাজহাঁসকে হাসিনা খাওয়াতেন, সেই রাজহাঁসগুলোকে যখন ছাত্ররা ঢুকে পুকুরে তাড়ায় তাড়ায় পানির ভিতরে তাদেরকে লাঞ্ছিত করে হচ্ছে
হাঁসগুলোকে ধরে নিয়ে যায়, তখন এই হাঁসগুলো কতটা ভীত সন্ত্রস্ত ছিল। হাসিনার দলের লোকদেরকে ঠিক এই রকম ভীত সন্ত্রস্ত অবস্থায় হাঁসগুলোকে মানুষ যেভাবে ধরে মেরে নিয়ে গেছে ভবনের জিনিসপত্রগুলা, ঠিক একইভাবে উনি হচ্ছে ঠিক একইভাবে ওনার দলীয় নেতা কর্মী আত্মীয় স্বজন সবাইকে উনি না বলে হুট করে এই বাংলাদেশ থেকে উনি এভাবে পালিয়ে গেলেন। উনি কি কোনো দেশের নেত্রী হতে পারেন? সেই মন মানসিকতা কি ওনার ভিতরে ছিল? নেত্রী হতে হলে তাকে অনেক বড় মন মানসিকতার, অনেক সাহসিকতার প্রয়োজন হয়। সে কিন্তু আসলে পারেন না যে এভাবে তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল এই বাংলাদেশে। তো তারা কিন্তু তাকে দেখে, শুধু পুরুষ নয় নারীরাও তাকে দেখেই রাজনীতি করতো, তার বাবার কথা মাথায় রেখে রাজনীতি করতো, তাকে বিশ্বাস করেছিল, তাকে ভালোবেসেছিল। সেই ভালোবাসার প্রতিদান উনি এত নোংরাভাবে এই দেশের মানুষকে দিয়েছেন যে ওনার নেতাকর্মীদেরকে এখন পিঁপড়ার মতন পিষে মারছে মানুষ, কারণে অকারণে, দোষে বিনা দোষে। দোষ তো অবশ্যই করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে উনি দলীয়করণ করে ছেড়েছেন। এটা কিন্তু একদম উনি ঠিক করেন নাই। তো যেটা বলছিলাম, উনি কি করেছেন বা করেন নাই সেটা আসলে মুখ্য বিষয় না। উনি হচ্ছে ভারতে না গিয়ে উনি ধরা দিতে পারতেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে উনি ধরা দিয়ে ওনার এই যে গণভবনকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে একজন মানুষকেও না ঢুকতে দিয়ে উনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারতেন, বীর বেশে এই দেশে আবারও রাজনীতি করতে পারতেন। নোংরা রাজনীতির খেলা, মানুষগুলোর মৃত্যু এখন যেভাবে হচ্ছে, মানুষকে যেখানে যেভাবে পারছে সেভাবেই ধরে ধরে আসলে মেরে ফেলা হচ্ছে, কাউকে কাউকে পুড়িয়ে দেয়া হচ্ছে। তার দলের লোকেদের কি এটা প্রাপ্য ছিল হাসিনার কাছে? হাসিনার কাছে আওয়ামী লীগের কি এইটা প্রাপ্য ছিল যে উনি তাদেরকে ফেলে রেখে একা নিজের জীবন বাঁচাতে মোদির কাছে গিয়ে উঠলেন, আর তার নেতাকর্মীদের এখানে হেনস্থা হতে হচ্ছে? তিনি একবার বলেননি পর্যন্ত তার নেতাকর্মীদের যে আমি কিন্তু পদত্যাগ করব, তোমরাও পদত্যাগ করো, তোমরা সবাই মাপটাপ চেয়ে পদত্যাগ করে নাও, নিয়ে এক মানুষের হাতে আমরা ক্ষমতাটা ছেড়ে দিই, যারা চাচ্ছে তাদেরকে আমরা ক্ষমতাটা ছেড়ে দিই। কিন্তু উনি না আসলে মানুষ হাজার হাজার লক্ষ কোটি মানুষের জীবনের বিনিময়ে, হত্যার বিনিময়ে উনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আমরা হাসিনার কাছে এটা আশা করিনি। আমরা এই দেশের মানুষ, আমরা হাসিনার কাছে এইটা আশা করিনি। দেখুন, এই যে খালেদা জিয়াকে উনি বিনা দোষ আছে কম বেশি, কিন্তু ওনার উপর যে অত্যাচারটা উনি করেছিলেন, জেলে আটকে রেখে ওনাকে ট্রিটমেন্ট করতে দেন নাই, তো একজন মানুষের উপরে এত বেশি জুলুম করলে একজন রাজা হয়ে, উনি আসলে রাজা হতে আসেন নাই, তো উনি এসেছিলেন, ওনার মাথার ভিতরে একটাই জিনিস ছিল যে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। তাতে এদেশের সব 18 কোটি মানুষ যদি মরে যায় তাতে হাসিনার কিছুই আসে যায় না। সেটা হাসিনার আওয়ামী লীগাররা কোনোদিনও বুঝতে পারেন নাই যে হাসিনা আসলে দল করতে আসে নাই, হাসিনা এদেশে মন্ত্রিত্ব করতে আসে নাই, হাসিনা টাকার জন্য এই দেশে আসে নাই। হাসিনা আসছে, হাসিনার টাকার প্রয়োজন নাই, হাসিনা কিন্তু টাকার জন্য এই দেশে আসে না। হাসিনার ছেলে, হাসিনার মেয়ে, হাসিনার নাতি পুতি সবাই বাইরের রাষ্ট্রে সেটেল, তো ওনাদের কোনো টাকার অভাব ওনাদের নাই লাইফে। বাংলাদেশের টাকা নিয়ে হাসিনাকে চলতে হবে, হাসিনার কিন্তু সেটা নয়, সেটা ছিল না, সেটার প্রয়োজন ওনার ছিল না। ওনার প্রয়োজন ছিল শুধুমাত্র ওনার বাবাকে, যারা মেরেছে তাদেরকে উনি হত্যা করার জন্য এই বাংলাদেশে আসছিলেন। তো বাংলাদেশের মানুষ পাগল, এরা অল্পতেই মানুষকে বিশ্বাস করে। হাসিনার রূপ, সাদা শাড়ি পরে তসবি হাতে নিয়ে উনি
10 টাকা কেজিতে চাল খাওয়ানোর কথা বলে আমাদের দেশে ক্ষমতায় আসছিল। তো সেটা শুনে মানুষ আসলে বিশ্বাস করেছিল ওনাকে, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করিনি কখনোই। আমি সবসময় বলেছি হাসিনা আসছে ওনার বাবা মা ভাই বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে। এটাও অবশ্য স্বাভাবিক যে উনি সন্তানের জায়গায় থেকে ওনার কষ্টটা উনি ভুলে যাননি কখনোই। তো যেটাই হোক, উনি যারা ভিডিও তৈরি করেন আসলে বা করছেন, তারা কিন্তু এটা আপনাদেরকে বুঝতে হবে যে নিজের আন্ডার গার্মেন্টসের নিরাপত্তা দিতে পারে না, নিরাপদ স্থানে রাখতে পারে না, সে কিভাবে 18 কোটি মানুষের মন জয় করবে? সে কোনোদিন এদেশের মানুষের মন জয় করতে পারেন নাই, কখনো না। যেটুকুন করেছেন সেটা ছিল অভিনয়, শুধুমাত্র ওনার বাবার খুনিদের ধরে ধরে ফাঁসি দেওয়ার জন্য এই এত বছর টাইম উনি নষ্ট করেছেন। উনি ওনার বিবাহিত জীবন পর্যন্ত উনি এনজয় করেন নাই। ওনার বাবার মৃত্যুর পর থেকে, ওনার বাবার মৃত্যু, ভাই বোনের মৃত্যু হওয়ার পরে উনি আর ওনার হাজব্যান্ডের লাইফে আর ওনার সাংসারিক কোনো জীবন ছিল না। শুধু তার একটাই নিশানা ছিল যে আমার বাবাকে যারা মেরেছে আমি তাদেরকে মারব, যে কারণে উনি জেলখানায় ঢুকে গলার উপর পাড়া দিয়ে শেখ হাসিনা মেরেছেন তার বাবার খুনিকে। তো জবাই করেছেন, উনি পাড়া দিয়ে ধরেছেন আর অন্য লোকেরা তাকে জবাই করেছে। সে রক্ত দেখে উনি আনন্দিত হয়েছেন, এটা স্বাভাবিক হওয়াটা। কিন্তু উনি যাওয়ার সময় ওনার যে ব্যক্তিগত জিনিসপত্র এইগুলা উনি এভাবে করে গণভবনের দরজা খোলা রেখে উনি যেতে পারেন না, কোনোভাবেই যেতে পারেন না। তো উনি সেভাবেই যদি দরজা খুলে রেখে, গণভবনের দরজা খুলে রেখে যদি উনি চলে যান, তো সেই খোলা দরজা দিয়ে গিয়ে চোরেরা আসলে কি করবে? চোর তো আসলে ঠিক না, চুরি একে আমি বলবো না, একে বলবো ফেলে দেওয়া জিনিস। আমরা যেমন ময়লার ভাগাড়ে কিছু জিনিস ফেলে দিই, বাসার বাড়তি জিনিস, সেই ফেলে দেওয়া মানে বাসার উচ্ছিষ্ট, গণভবনের উচ্ছিষ্ট জিনিসগুলা মানুষ নিয়ে এসেছে। আর যে আসল যে জিনিসগুলা, কাজের যে জিনিসগুলা, সেগুলো হাসিনা অনেক আগেই ওবায়দুল কাদেরের মতো নেতাদের দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, তার সন্তান জয়কে দিয়ে দেশের ব্যাংক লুট করিয়েছে। যাই হোক, আমি ছোটো মুখে অনেক বড় কথা আর বলতে চাই না। তো যারা ভারতীয় দাদারা এই বাংলাদেশটাকে নিয়ে, হাসিনাকে নিয়ে আসলে ভিডিও বানায় মজা নিচ্ছেন আন্ডার গার্মেন্টসের গল্প করে, যে ভারতের দাদারা তারপরে হিন্দুদেরকে উস্কানি দিয়ে আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছেন, তাদেরকে বলছি যে আপনার দেশে আপনার মোদি সাহেব ভারতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র ধর্ম করে, শুধু ধর্ম করে মোদি আপনাদের ভারতকে ধ্বংস করছে, আপনাদেরকে ধ্বংস করছে, আপনাদেরকে বিশ্বের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে, হিন্দু জাতিকে বিশ্বের মুসলিমদের কাছ থেকে, বৌদ্ধ খ্রিস্টান সবার কাছ থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। কারণ মানুষ দেখছে যে এই একটা দেশ শুধুমাত্র তারা তাদের ধর্মীয় রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা ধর্ম নিয়ে সব জায়গায় তাদের মাথা ব্যথা। আমাদের সংখ্যালঘুদের মেরে ফেললো, কেটে ফেললো, তাড়িয়ে দিল, এইগুলাই আপনাদের দিনরাত 24 ঘন্টা করতে হয়। আপনারা মানুষকে ভালোবাসেন না, তো এই জন্য আর আপনাদের প্রচুর লোভ, ভারতের মানুষের এবং ভারতের রাজাদের প্রচণ্ড লোভ। এত বড় ভারত, বিশাল ভারত, বাংলাদেশ, 50টা বাংলাদেশ এই ভারতের পেটের ভিতর চলে যাবে। এত বড় রাষ্ট্র, এত সম্পদ সেই রাষ্ট্রে, অথচ এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে আপনাদের রাজাদের নজর। বাংলাদেশের গ্যাস নেব, বাংলাদেশের ইলিশ মাছ নেব, বাংলাদেশের ভূখণ্ড নেব, বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে আমরা ট্রেন চালাবো। এত যদি আপনাদের আবদার এই ছোট্ট দেশের উপরে, কেন ভাই
আপনাদের এত আবদার কেন এই বাংলাদেশের উপরে? বাংলাদেশ থেকে আপনারা সম্ভব কম বেশি হতে পারে $14 বিলিয়ন হচ্ছে বিজনেস আছে আমাদের সাথে, আপনাদের রপ্তানি হয় শুধু বাংলাদেশে $14 বিলিয়ন। চতুর্থ, এটা আপনাদের চতুর্থ বিজনেস বাংলাদেশের সাথে। তারপরেও আপনারা হচ্ছে দেখেন যেসব ঘৃণিত কাজগুলো করেন বা করে চলেছেন, সেগুলা কিন্তু আসলে মানুষ দেখেন হাসিনার উপর যেভাবে বিক্ষুব্ধ হয়েছে, ভারতের মোদির উপরে ভুটান, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, চীন, আমেরিকা একযোগে সবাই ঠিক এমনিভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনাদের মোদির উপর থেকে। তো মোদি কিন্তু আপনাদেরকে হিন্দু হিন্দু মমতাকে ডুবাতে যে মানে মমতাকে উনি হচ্ছে হারাতে গিয়ে উনি চাচ্ছে যে আমি মমতাকে হারাবো, মমতা একটু মুসলিমদের ভালোবাসে, মুসলিমদের ভোট কাউন্ট করছেন উনি। তো মমতাকে হারাতে গিয়ে উনি বিশ্বের মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছিল, অনেক দূরে। তো সেই দূরত্বটা কিন্তু ভারতের যে মানুষরা রয়েছেন তাদের উপরে পড়বে, তাদের মাথা পিছু আয়ের উপর প্রভাব ফেলবে, তাদের ডলার রিজার্ভ যে ডলারটা আছে আপনাদের, সেই ডলারের উপরে হচ্ছে পড়বে। কিন্তু মোদি কিন্তু ক্ষমতায় থাকার জন্য আপনাদেরকে বিমোহিত করছে, আপনাদেরকে চকলেট দেখিয়ে মোদি লক্ষ হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মোদির লোকজন। আর এই যে রাহুল গান্ধীকে, মমতা দিদিকে, এদেরকে সুযোগ দিচ্ছে না। উনি হচ্ছে খুবই কৌশলী ভাবে রাজনীতি করছেন। তো এটা কিন্তু বেশি দিন থাকবে না। দেখেন আমাদের বন্যাতে একজন নারী যে গাছের উপরে বসে আছেন, তো ওনাকে এখন হচ্ছে আশ্রয় দেওয়া হবে, আশ্রয় গাছের উপরে মানুষ, সেখান থেকে হচ্ছে বন্যাতে মানুষ হচ্ছে ওনাকে বাঁচাবে। আর এখানে আজকে আমাদের ব্রিজ ভেঙে গেছে, বন্যার তোড়ে ভেঙে গেছে রেগুলেটর, আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। নোয়াখালী ফ্লাড, এই যে নোয়াখালীর বেইলি ব্রিজ, এই যে এটা খুলে গেছে, সুইচ গেট ছিল এখানে, বেইলি ব্রিজ না সরি, সুইচ গেট ছিল এই সেতুর নিচে, সেটা ভেঙে গেছে। ভেঙে যে এখন আমাদের অবস্থা আসলে আমাদের নোয়াখালী ফেনীর অবস্থা আবারও খারাপ হতে চলেছে। তো দেখেন, আর আপনারা হচ্ছে মানুষের কষ্ট দেখে উল্লাস পান, খুবই উল্লাস পান। তো আমাদের বাংলাদেশেরও কিছু মানুষ আছে যে ভারতকে হারতে দেখলে, খেলাতে বা ভারতের কষ্টে তারা আনন্দ পায়, এটা ঠিক না, দুই দেশের মানুষের জন্যই। তো আপনারা সবশেষে বলি যে সরকারের সাথে সরকারের শত্রুতা হতে পারে, কিন্তু মানুষের প্রতি মানুষের শত্রুতা হওয়া উচিত না। হিন্দু মুসলিমের একসঙ্গে থাকা উচিত, সব দেশের মানুষ, শুধু হিন্দু মুসলিম নয়, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু সবাই আসলে মিলেমিশে থাকা উচিত। আমাদের মুসলিমদেরও হিন্দুদেরকে ধর্ম নিয়ে কিছু বলা উচিত না, হিন্দুদেরও আমাদের ধর্ম নিয়ে কিছু বলা উচিত না। সর্বোপরি দিন শেষে মানুষ কিভাবে আমরা ভালো থাকবো, একে অপরে সুন্দরভাবে বাঁচবো, আমরা মানুষরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো, আমরা ভারতীয় বাঙালি, বাংলাদেশি বাঙালি, ভারতীয় মানুষ, বাংলাদেশি মানুষ কিভাবে বড় বড় রাষ্ট্রের থেকে আমাদের রাষ্ট্রকে বাঁচাবো, সেই দিকে আমরা নজর দেব। আমাদেরকে যেন আমেরিকা এসে আমাদের ভারতকে, বাংলাদেশকে যেন আক্রমণ করতে না পারে, আমাদেরকে যেন চীন এসে আক্রমণ করতে না পারে। আমাদের ভারতে আক্রান্ত হলে আমরাও কষ্ট পাবো, আর আমরা আক্রান্ত হলে ভারতও কিন্তু কষ্ট পাবে। পাশের বাড়ির মানুষের যদি কষ্ট হয়, তাহলে কিন্তু মানুষ যতই শত্রু হোক, তার অন্তরের ভিতর ঠিকই খারাপ লাগে। তো আমি বলবো যে এই পৈশাচিক উল্লাস করা দুই দেশের মানুষই বন্ধ করুন। আর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একে অপরের ভালো চাই। রাশিয়া, চীন, জাপান বা আমেরিকা যেন আমাদের এই দুটো দেশকে যেন কোনোভাবেই ঘায়েল করতে না পারে। আমরা হাতে হাত রেখে বন্ধুর মতোই পথ চলি। আপনারাও আপনাদের স্বার্থ কিছুটা ছাড় দেন, আমরাও আমাদের স্বার্থ কিছুটা ছাড় দিয়ে আপনাদের সাথে একসাথে পথ চলি। ভারত বাংলাদেশ বন্ধু হয়েই থাকুক। আমাদেরকে শুধু তিস্তা করেছেন, তিস্তা ব্যারেজ থেকে একটু পানি দেন না,
কেন এটা? আমাদেরকে কি পানি দেওয়া যায় না? আমার দেখেন, আমরা মরে গেলে আপনাদের কষ্ট লাগে না, সুখ লাগে? সেটা এই তিস্তা ব্যারেজ দেখেই, যে এই পারে একটু পানি নাই, মরুভূমি, আর ওই পারে ভর্তি পানি। তো ওখান থেকে কিছু পানি ছাড়লেই তো আমাদের এদিকেও ফসল হয়, কিন্তু একটু পানিও আপনারা ছাড়েন না। বিনিময়ে আবার হাসিনা আপনাদের বন্ধু, ভারতের বন্ধু, মোদির বন্ধু। কিসের বন্ধু ভাই? হাসিনাকে ভারত ভালোবাসে না, ভারত ভালোবাসে বাংলাদেশের সম্পদকে, বাংলাদেশের সম্পদ নিতে চায়। হাসিনা সেটা বোঝে না। হাসিনা ব্যক্তি, হাসিনার দেহটাকে ভারতের প্রধানমন্ত্রী ভালোবাসে না। হাসিনার দেশ বাংলাদেশকে নরেন্দ্র মোদী ভালোবাসে। তোমার দেশের বাণিজ্য করতে পারলেই আমি খুশি। বাণিজ্য বন্ধ হয়ে যাক, দেখবেন হাসিনাকে একটা লাথি দিয়ে বের করে দিবে। আর হাসিনাকে উনি রেখেছেও স্বার্থের জন্য, কারণ হাসিনাকে বসাতে পারলে বাংলাদেশ হাতের মুঠোয় থাকে, অন্যান্য দেশ এসে বাংলাদেশে খুঁটো গাড়তে পারে না। তো খুঁটো কিন্তু হাসিনা থাকতেই গেড়ে ফেলেছেন। ওদিকে রাশিয়া খুঁটো গেড়ে ফেলেছেন, আবার ওদিকে হচ্ছে চীনও এসে বাংলাদেশে উন্নয়নের নামে তারা কিন্তু খুঁটি গেড়ে ফেলেছে বাংলাদেশে। আর এই যে ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষ, আমরা একে অপরের দিকে ঢিল ছুঁড়ছি, একে অপরের সাথে শত্রুতা করছি। এতে বাংলাদেশ এবং ভারত দুজনেরই কিন্তু ক্ষতি হচ্ছে। এই সুযোগটা নিবে, আমাদের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়ে চীন, রাশিয়া, আমেরিকা এই সুযোগটা নিবে। চীন রাশিয়ার চোখ আছে ভারতের দিকে, এত বড় মহাদেশ। আমরা ভারতকে কিন্তু ভালোবাসি, ভারত এত বড় দেশ, আমরা গর্ব করি। ভারতের তাজমহল, ভারতের লালকেল্লা, শাহজাহানের দুর্গ, মুর্শিদাবাদ, এগুলো নিয়ে আমরা খুবই গর্ব করি। আমরা ভাবি যে ওই দেশ আর আমার দেশ বলে কিছু নেই, ওই দেশও আমাদের দেশ, এই দেশও আমাদের দেশ, আমাদেরই মানুষ, একই মানুষ, আমরা দুই দেশে বাস করি। তো এটা বন্ধ করে কিভাবে আন্তর্জাতিক সমস্যা থেকে আমরা মুক্তি পাব সেই দিকে একটু খেয়াল দিন ভাই, তা না হলে কিন্তু আপনারাও বাঁচবেন না, আমরাও বাঁচব না। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভারতবাসীদেরকেও, বাংলাদেশি ভাইদেরকেও, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মনে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি যাহা বলি তাহা সঠিক কথা বলি, সবার জন্য যাতে ভালো হয় সেই কথা বলি। আল্লাহ হাফেজ।